আমরা এখন প্রথমে একটু স্বর নিয়ে কথাবার্তা বলতে চাই। এই যে স্বরবর্ণ আমরা বললাম 11টি, এই 11টি স্বরবর্ণকে আবার 3 ভাগে ভাগ করেছে। প্রধানত স্বরবর্ণগুলিকে প্রধানত 3টি পর্যায়ে বা 3টি পর্বে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটিকে বলা হয়েছে কি মাত্রাগত ভাগ, মাত্রাগত। আরেকটিকে বলা হয়েছে গঠনগত ভাগ, আরেকটিকে বলা হয়েছে উচ্চারণগত। আচ্ছা, উচ্চারণগত টানে লিখি, এটা কৌশলগত কারণে উচ্চারণগত, এবং আরেকটা কি গঠনগত। বাংলা স্বরবর্ণকে 3টি ভাগে বা 3টি পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়। বাংলা স্বরবর্ণের প্রধান ভাগ কয়টি? 3টি। কি কি ভাগ? মাত্রাগত ভাগ, উচ্চারণগত ভাগ, গঠনগত। এখন প্রশ্ন করবে মাত্রাগতভাবে স্বরবর্ণ কয় প্রকার? মাত্রাগতভাবে স্বরবর্ণ কয় প্রকার? সবাই জানেন মাত্রাগতভাবে স্বরবর্ণ 3 প্রকার। কি কি? একটি হলো পূর্ণমাত্রা, একটি হলো অর্ধমাত্রা, আর একটি হলো মাত্রাহীন। মাত্রার ভিত্তিতে বা মাত্রাগতভাবে বা মাত্রা অনুসারে, দেখেন প্রশ্নটা মডারেট করছে, একই প্রশ্ন কিন্তু কি পরীক্ষকের কাছে একটা জিনিসকে একটুখানি এদিক ওদিক করে পেঁচানো। তবে মাত্রাগতভাবে বা মাত্রার ভিত্তিতে বা মাত্রা অনুসারে বা মাত্রার উপর ভিত্তি করে স্বরবর্ণ কয় প্রকার? 3 প্রকার। কি কি? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, উচ্চারণগত ভাবে বা উচ্চারণের ভিত্তিতে বা উচ্চারণ অনুসারে স্বরবর্ণ কয় প্রকার? 2 প্রকার। কি কি? হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর। হ্রস্ব এবং দীর্ঘ। গঠনগত ভাবে বা গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে স্বরবর্ণ কয় প্রকার? 2 প্রকার। কি কি? মৌলিক এবং যৌগিক। যে স্বরকে কি ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তার নাম কি? মৌলিক স্বর। তাহলে যৌগিক স্বর কি? যে স্বরকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, মৌলিক। ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। যৌগিক স্বরবর্ণ 2টি। যৌগিক স্বরবর্ণ কয়টি? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 11টি স্বরবর্ণ, যেটা 2 ভাগে ভাগ করলাম, মৌলিক আর যৌগিক। যৌগিক যদি 2টি হয় তাহলে মৌলিক কয়টি হওয়ার কথা? মৌলিক হওয়ার কথা 9টি। ভালো করে শুনবেন কথাটি। 11টি বর্ণ। যেমন আমরা প্রথমে ভাগ করেছি পূর্ণমাত্রা, মনে আছে? পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা কয়টি? 1টি, মাত্রাহীন কয়টি? মনে আছে? লেখা থাকবে 4টি, 11টি। আমি যখন ভাগ করবো তখন তোমার 11টি সংখ্যা বেরোতে হবে। হ্রস্ব, মনে আছে? হ্রস্ব কয়টি? 4টি। দীর্ঘ কয়টি? 7টি। কয়টি? 11টি। ভাগ করলে তো আমার মিলতে হবে। তাহলে যৌগিক যদি 2টি হয়, মৌলিক কয়টি? 9টি হওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার, মৌলিক বর্ণ কয়টি? উত্তর দেওয়া আছে 7টি। মৌলিক বর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? উত্তর কি? 8টি, সরি 7টি। অবশ্যই দ্বিমত করে 7টি বলেছেন, মূলত উত্তর দেবেন 7টি। মৌলিক স্বরবর্ণের সংখ্যা 7টি। এখন তাহলে 2টি হলো যৌগিক আর 7টি মৌলিক। তাহলে মোট বর্ণ কি? 9টি। মোট বর্ণ তো 11টি। তাহলে 2টি যৌগিক আর 7টি মৌলিক কেন? বাকিগুলো কি? 3টি বর্ণ আছে, দেখেন দীর্ঘ ই, দীর্ঘ উ আর রি। দীর্ঘ ই, দীর্ঘ উ আর রি, এই 3টা বর্ণ এই গঠনগত ভাবে এদের কোনো ভাগ নাই, মৌলিক না যৌগিক না। এগুলো প্যাট কাটা বর্ণ। আমি লিখো না বিএনপিও না, জাতীয় পার্টি না, জামাত না, কিছু না, পাগল অথবা নিরপেক্ষ। এদের ভাগ কিন্তু আছে, মাত্রাগত ভাবে ভাগ আছে, উচ্চারণগত ভাবে ভাগ আছে, গঠনগত ভাবে দীর্ঘ ই, দীর্ঘ এবং রি, এদের কোনো ক্লাস নাই। যৌগিক হলো 2টি, ওই আর ও যৌগিক, আর দীর্ঘ ই, দীর্ঘ রি মৌলিক না যৌগিক না। আরেকটা ভেজাল হলো, থাকলো কয়টি? আপনারা লেখেন তো খাতা, আমার কথা বুঝেছেন কি আমি চেক করবো, প্লিজ আরেকটু শুনেন। 11টি বর্ণ, ওই আর ও হলো যৌগিক, ওই আর ও যৌগিক 2টা, বাকি ছিল 9টা।
এই 9টার মধ্যে বলছি দীর্ঘ ই, দীর্ঘ আর ই, এটা যৌগিক না আবার মৌলিক না, যৌগিক না মৌলিক না। তাহলে বাকি বর্ণ কি কি থাকলো, বর্ণ কয়টি লেখেন, একটু দ্রুত লেখেন, 30 সেকেন্ড সময় দিচ্ছি। ওই ও দুটো যৌগিক, আর দীর্ঘ ই, দীর্ঘ রি, যৌগিক না মৌলিক না। তাহলে এই কয়টা বাদ দিলে বাকি বর্ণ কি কি থাকলো দেখেন। দেখেন বাকি বর্ণ থাকলো অ, আ, ই, উ, এ এবং ও। অ, আ, ই, উ, এ, ও, তাই না? অ, আ, ই, উ, এ এবং ও, এটসেট্রা। এই 6টি তো মৌলিক স্বরবর্ণ যে বলছি 7টি। মৌলিক স্বরবর্ণ কয়টি বলেছি? 7টি। কিন্তু দুটি যৌগিক বাদ দিই, আর এই তিনটাকে যদি মৌলিকের মধ্যে না ধরতে পারি, মৌলিক কোনো যৌগিক না ধরতে পারি, 6টি। মৌলিক শুধু 6টি না, 7টি কেন? একটি বর্ণ এখানে লাগানো আছে, কি দেখবেন? এ আছে না শিক্ষার্থী বন্ধুরা যারা পড়েছেন? এ মৌলিক স্বরবর্ণ। কারণ আমার প্রশ্ন এ কে বলেন, এই বর্ণ কি বর্ণমালায় আছে? এরকম কোন বর্ণ কি বর্ণমালার মধ্যে আছে? তো বর্ণমালায় যেটি নাই সেটি আপনি পাবেন কই? যে বর্ণটা বর্ণমালার মধ্যেই নাই তাকে আপনি কই পাবেন? আসলে এরকম কোনো বর্ণ নাই, এরকম কোনো বর্ণ এ নামক কোনো বর্ণ নেই। তাহলে আমরা 7টি যে কোথায় পাবো? আসলে এই যে এ, ভালো করে মনোযোগ দেন শিক্ষার্থী বন্ধুরা, যে এ, এই এ ডাবল পার্ট বলছেন, ডাবল অভিনয়। এই এ হলো মোশাররফ করিম, এই এ বেটা হলো মোশাররফ করিম। ওই একাই বাপ একাই বেটা, কিন্তু একাই দুই যমজ। মানে আমরা এখানে এ দেখছি একটা, কিন্তু একে ধরতে হবে দুইটা চরিত্র। কেমন করে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এ রস্যই, এ রস্যই, এই কিন্তু এক, এটা এক না, কিন্তু কি এক নাকি এক 2 3। তাহলে এটা এ, এটা এ, আসলে এটা এ না, এটা হলো এ। এটা কি এ, এটা চেহারাটা এ, কিন্তু অভিনয়টা কি এ। এটা আসলে এ না, এটা এ। আরেকটু দেখেন, দয়েকারে কি দে না দে, ভাত দে না ভাত দে হারামজাদা, ভাত দে হারামজাদা বলে ভাত দে না, ভাত কি দে দে, দয়েকারে দে দে। কিন্তু দয়েকার ক্ষয়াকার, এবার কি দেখা, তোমার সাথে আমার দেখা হবে না, দে না এ না, এবার এটা হয়েছে একই এ আবার কি ময়কারে কি বলেন তো শিক্ষার্থী বন্ধুরা? ময়কারে কি মে না মে? আমার জন্ম কি মে মাসে না মে মাসে? মে মাসে নিশ্চয় না, মে মাসে। মে মে ময়কার লয়াকার, তখন মেলা। চলো মেলা দেখে আসি। মেলা দেখবো, মেলা না মেলা দেখবো? মেলা মে মে। তাহলে এটা কিন্তু এ নাকি এ। তয়েকারে কি বলেন তো? তয়েকারে তে না তে? কি তে? তয়েকারে তে না তয়েকারে তে? তয়েকারে তে তে, কিন্তু তয়েকার নয়াকার, তখন তে না নাকি তে না তে। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আসলে কি, এখন দেখেন আপনাকে যখন বলবে পরীক্ষায় যে নিচের কোন শব্দে এ ধ্বনি আছে, ভালো করে শুনেন, নিচের কোন শব্দে এ ধ্বনি আছে বা কোনটি এ ধ্বনির উদাহরণ, তখন আপনি অপশনে খুঁজবেন ক খ গ ঘ। কোথাও এ নাই, বলছে স্যার উত্তরই তো নাই ছাতা। নিচের কোন শব্দে এ ধ্বনি আছে, তো কোন শব্দে এ ধ্বনি আছে, কই এ তো পাচ্ছি না। আসলে এ আপনি পাবেন না। নিচের কোন শব্দটিতে এ আছে, আপনি 4টা না 40টা না 400 যদি অপশন থাকে তাও এ পাবেন না। আসলে আপনাকে কি খুঁজতে হবে? এর খুঁজতে হবে। কোন এ আর কোন এ কি এ, অর্থাৎ এর মাঝখান থেকে আপনাকে এ খুঁজে নিতে হবে। তার মানে এ কখনো এ মোশাররফ করিম, কখনো বাপ, আবার একই মোশাররফ করিম কখনো কি বেটা, একই চঞ্চল চৌধুরী, তাই না? কখনো দাদা, কখনো নাতি, একই মানুষ, দুটি। এইটাকে আমরা এখন যদি আমি বলছি ধরেন এই 6টা মানে 7টা, কিন্তু বইয়ে যখন লিখবো তখন কি মানুষ মার দিবে না?
যে মৌলিক সর্বর্ণ কয়টি 7টি, কোনগুলা? এইটা। এবার হচ্ছে 6টা যে বইয়ে তো আমি বোঝাতে পারছি না, এজন্য আমরা কি করি এই এর যে রূপ সেটা লিখে দিলাম, কিন্তু আসলে এটা লিখিত রূপ না, এটা উচ্চারিত রূপ, কিন্তু আমাকে লিখে দিতে হবে বইয়ে। কেন? না হলে মানুষ 7টা বললাম আর লিখবো 6টা, তাহলে পাবলিক পিটানি দিবে। তাহলে 7টা মৌলিক স্বর কি কি? অ, আ, ই, উ, এ, ও এবং কি এ। এবার বুঝতে যায় 7টা, ঠিক আছে। আসলে এটা আমরা এ না লিখে এটাকে বলবো একবার এ, আর এটাকে একবার বলবো কি এ। ক্লিয়ার? তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি। মৌলিক স্বর 7টি। আর দীর্ঘ ই, দীর্ঘ উ এরা কি? এরা মৌলিক না যৌগিক না, এমনি বর্ণ। হ্যাঁ, ওদের ভাগ আছে, মাত্রার ভিত্তিতে ওরা আছে, ওরা উচ্চারণের ইয়ের ভিত্তিতে আছে, তাই না? উচ্চারণ গঠনের ভিত্তিতে দীর্ঘ ই, দীর্ঘ ই এরা না, এমনি বর্ণ। এখন এই মৌলিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? 7টি। শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি কথা শুনবেন এখানে। এই সবটি একটু দ্রুত একটু আঁকিয়ে ফেলবেন আমার মতো করে, যেমন করে আঁকিয়েছি একটুখানি একটু দ্রুত এই সবটা আঁকাবেন। আচ্ছা, নিচে দেখতে কি কষ্ট হচ্ছে? আমি কি একটু মুছে আবার লিখবো? নিচে মানে বোর্ডটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একবার একটু লিখছি। নিচে আপনাদের দেখতে কষ্ট হচ্ছে মনে হয় না, ভিডিওর এটা নিচে দিতে যাচ্ছে না। আমি এটা ছোট করে লিখছি ই, এ, এ, উ, ও, ও। হ্যাঁ, একটু লিখে ফেলেন, সবটা তুলে ফেলেন। আচ্ছা, একজন একটু কমেন্ট করছেন স্যার এইটা কি? আচ্ছা, হ্যাঁ, ভালো প্রশ্ন শিক্ষার্থী বন্ধু, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে আমরা লিখছি এটারই রূপভেদ হচ্ছে কেউ এটা লিখছে, কেউ এইটা লিখছে। হ্যাঁ, ওকে। এখন আমরা আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন? আপনার বোঝায় যে আসলে এটা লিখলে তো মনে হয় যে এটা আসলে আয়ের সাথে রিলেটেড। আসলে এটা আয়ের সাথে না, কার সাথে সম্পর্ক? এর সাথে। মানে এর উচ্চারণটা আসলে এর উচ্চারণ, ফলে আমি এর সাথে জফলা দিয়ে লিখতে আমি মনে করি যে লিখলে ছাত্রদের কাছে বুঝতে সুবিধা যে আসলে কি এর একটা রূপভেদ এর। তবে এইভাবেও অনেকে লিখেছেন যে এখন তাহলে যখন বলে নিচের কোন শব্দে ধ্বনি আছে, এটা যদি বলে তাহলে আপনি কি অপশনে পাবেন না? তাহলে আপনি যে বললাম যে আসলে অপশনে থাকবে না, এই আর এই একই শব্দের বানান রূপভেদ। তো আমি আবার বলছি এটাতে অনেকে লেখে এটাই দেয়, কিন্তু এইটা আমি দেই কেন? যে এটা দিলে এই এটার যে এটা রূপ সেটা আপনার বুঝতে যাতে সুবিধা হয়। আয়ের মনে আয়ে জফলা না, এটা আসলে এই কে আমরা বলছি কি ঠিক আছে। তো কাজে এটাও আছে কোন কোন বইয়ে এই দেওয়া আছে, এটা দুটোই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে কয়টা বর্ণ লিখেছি দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা, কয়টা বর্ণ লিখেছি? 7টা বর্ণ লিখেছি, তাই না? 7টা। কোন 7টা বর্ণ লিখেছি? না, অনেকে বলে লিখে যাবে না, তবে তবে এই দুটার মধ্যে যদি আপনি মনে করেন যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এটা ঠিকই বলেছেন, লেখা যাবে না। আমি আবার বললাম যে কেন আমি একটু এটার প্রতি কেন একটু দুর্বল, যে আমার মনে হয় যে এটা যদি লিখি আমরা, তাহলে শিক্ষার্থীরা বুঝবে যে এটা আসলে এর রূপভেদ, এর সাথে রিলেটেড, আমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু এটা বেশিরভাগ তো এই দুটার মধ্যে যদি আপনি মনে করেন এই দুটার মধ্যে কোনটা আসলে একটু বেশি বেস্ট, তাহলে অবশ্যই এই দুটার মধ্যে ক্লিয়ার। তাহলে আপনি যদি মনে হয় যে স্যার আমরা তাহলে বেস্ট গ্রুপটাই নিব, তাহলে এর জায়গায় আপনি আইজ অফার দিয়ে নেন, তাহলে হয়ে গেল।
কিন্তু আমি আবার বললাম যে কেন আমি এ জফলা দিয়ে লিখতে পছন্দ করি, যাতে আপনি বুঝেন যে আপনি আসলে এটা এ এর সাথে আয়ের কোনো সম্পৃক্ততা নাই, এ এর সাথে সম্পৃক্ততা কার এ। তো যাই হোক, তবু আপনি যদি মনে করতে লেখেন এ বা এ, যেটা যেভাবে লেখেন সমস্যা নেই। আচ্ছা, ধ্বনি আর বর্ণের যে পার্থক্য, একই পার্থক্য। বর্ণ ধ্বনির পার্থক্য কি গত ক্লাসে কি বলেছিলাম না বলিনি? ধ্বনি আর বর্ণের পার্থক্য কি বলেন? বর্ণ কি ধ্বনি কি? আমাকে একজন বলছে স, আমার গ্রাম থেকে দোস্ত এসেছে, বলছে স, তাই স স স এটা ধ্বনি, চ কি এটা ধ্বনি, কিন্তু এই যে লিখলাম বর্ণ। ও কি এটা ধ্বনি, বর্ণ। আচ্ছা হ, হ, তাহলে হ কি? হ বললেন না ধ্বনি, আর হ লিখলেন না বর্ণ। ক ক এই ক ক ক কি? ক মুখে ক ধ্বনি, আর এটা লিখলাম বর্ণ। ধ্বনি আর বর্ণ একদম একই জিনিস, পার্থক্য কি? একটা উচ্চারিত, একটা লিখিত। বুঝতে পারলেন? উচ্চারিত রূপটি ধ্বনি, আর ধ্বনির লিখিত চিহ্নটা হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন বা প্রতীক কি? বর্ণ। আর বর্ণের উচ্চারিত ধ্বনি, বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি। একইভাবে ধ্বনির লিখিত রূপটা কি? বর্ণ। এখন বলেন ধ্বনি আগে না বর্ণ আগে? বলেন সেক্ষেত্রে বলতে ধ্বনি আগে নাকি বর্ণ আগে? অবশ্যই ধ্বনি। হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ধ্বনি মানুষের মুখে ছিল, পরবর্তীতে বর্ণে রূপান্তর করা হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে ধ্বনি নির্দেশক প্রতীক, ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বলে বর্ণ। এই যে মুখে বললাম যে আ আ আ আ, হ্যাঁ আ আ, এটা ধ্বনি আ, কিন্তু যখন লিখলাম ধ্বনির সাংকেতিক চিহ্ন বা প্রতীক হচ্ছে বর্ণ। আচ্ছা, তাহলে আমি আলোচনায় যাই। আমি 7টি বর্ণ লিখেছি। ঠিক আছে? 7টি বর্ণ, কোন 7টি? মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরধ্বনি। আমি যদি লিখি তাহলে বর্ণ, আর যখন উচ্চারণ করব তাহলে ধ্বনি। আচ্ছা, এখন আমরা এই 7টি বর্ণ এখন লিখবেন, নিচ দিয়ে আপনারা লিখবেন শকের নিচে। আমার যেহেতু নিচে লিখলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, আমি পাশে লিখছি, আপনারা শকের নিচে লিখবেন। এমন জিহ্বার অবস্থানের ভিত্তিতে, জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 3 ধরনের। জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর, জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের কি কি? লেখেন সম্মুখ, লেখেন হলো কেন্দ্রীয়, আর লেখেন হলো পশ্চাৎ। সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 3 ধরনের। কি কি সেটি? সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। এখন আপনাকে প্রশ্ন করবে পিএসসি কিংবা যে কোনো পরীক্ষা, যে সম্মুখ স্বরধ্বনি কয়টি? সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। কি কি? ই, এ, এ। সম্মুখ স্বরধ্বনির সংখ্যা কয়টি? সম্মুখ স্বরধ্বনির সংখ্যা 3টি। কি কি? ই, এ, এ। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যা কয়টি? 3টি। কি কি? উ, ও, অ। উ, ও, অ। কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? 1টি। আ। কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ।
কোনটি সম্মুখ স্বরধ্বনি যদি প্রশ্ন করে নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি, এই তিনটা যেটা থাকবে অথবা তিনটা থেকে সবগুলোই তা হতে পারে। আচ্ছা যদি বলে কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়, তাহলে নয় কেমনে জানবেন? কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়, আসলে নয় জানবেন, আপনি জানবেন হয়। তাহলে কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়, তাহলে তিনটি অপশনের সম্মুখ স্বরধ্বনি থাকবে, আরেকটা তো অন্য কিছু না, যা খুশি তাই থাকবে। এই তিনটার বাইরে যা থাকবে সেটা সম্মুখ নয়। এই তিনটার বাইরে যা খুশি তাই থাকবে সেটা সম্মুখ। তাহলে কোনটি পশ্চাৎ, তাহলে পশ্চাৎ। কোনটি পশ্চাৎ নয়, তাহলে এই তিনটা বাদ দিয়ে যেটি থাকবে। পশ্চাৎ নয় কোনটা আপনি জানবেন, আপনি দেখবেন কোনটা কোনটা পশ্চাৎ। তাহলে পশ্চাৎ 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 বাদ দিলে যেটা থাকবে সেটা পশ্চাৎ নয়। আর কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? একটি। কেন্দ্রীয় স্বরধ্বনি একটি। কোনটি? আকে বলে কেন্দ্রীয় স্বরধ্বনি। এখন আপনি লিখবেন জিহ্বার উচ্চতার ভিত্তিতে, জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর চার ধরনের। জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর চার ধরনের। আচ্ছা একই বর্ণ হবে না ধ্বনি হবে? আচ্ছা এখন যদি মৌলিক বর্ণ জিজ্ঞেস করে কয়টি মৌলিক স্বর বর্ণ, তাহলে কি বলবেন? আপনি 6টি বলতে চাচ্ছেন। আচ্ছা যদি বলেন এটি যৌক্তিক, কিন্তু প্রবলেমটা হলো আমরা যে টেক্সট বুক বোর্ডটা ফলো করছি সেখানে মৌলিক স্বর বর্ণ 7টি আছে। শিক্ষার্থী বন্ধু আপনি অনেক এটা নিয়ে তর্ক বিতর্ক করছেন, আমি দেখছি এগুলো করছি, কিন্তু ভালো করে শুনবেন যে আমাদের যে বাংলাদেশের কিন্তু টেক্সট বুক বোর্ডের বই যেটাকে আমরা এনসিটিভি কর্তৃক অনুমোদিত, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে মৌলিক স্বর বর্ণ এবং মৌলিক স্বর ধ্বনি দুটি উত্তর দেওয়া আছে কি? 7টি। মৌলিক স্বর বর্ণ 7টি বা মৌলিক স্বর ধ্বনি 7টি। তো 7টি উত্তর দেবে বিষয়। যদি আমরা বলছি এটাকে আসলে আমরা বর্ণের মধ্যে তো ধরার কথা না, কারণ এত বর্ণ না ধ্বনি, সেজন্য অনেকে 6টি বলছে, কিন্তু 9 10 বই বা বোর্ড ব্যাকরণে যেহেতু মৌলিক স্বর বর্ণ 7টি বলা আছে, কাজে আপনার উত্তরটা 7টি দেওয়াটাই ভালো হবে। বোর্ড ফলো করতে হবে বা মন্ত্রণালয় এনসিটিভি আপনার উত্তরটা ফলো করতে হবে। এটাকে আমরা তো ধ্বনি বললেও মৌলিক স্বর বর্ণ বললেও বলবেন 7টি, মৌলিক স্বর ধ্বনি বললেও বলবেন কি? 7টি বলবেন, মঙ্গল হবে। যদি বলেন না স্যার আমি 6টি বলবো, তাহলে বলতে পারেন, আপনার বিষয়। কিন্তু আমি আবার বলছি পিএসসি এনসিটিভি এবং মন্ত্রণালয়ের যে উত্তর সেটিকে গ্রহণ করবে। মৌলিক স্বর বর্ণ 7টি, মৌলিক স্বর ধ্বনি 7টি, এভাবে উত্তর করা আছে পাঠ্যক্রম বই। আচ্ছা কাজে এটা নিয়ে বিতর্ক বাড়াইন না, ঠিক আছে? মৌলিক স্বর বর্ণ সেটিও 7টি উত্তর দেবেন, মৌলিক স্বর ধ্বনি। আমি আবার বলছি আসলে আপনারা যেটা বলছেন 6টি সেটি যৌক্তিক হওয়া উচিত ছিল, কিন্তু বইয়ে যেহেতু বলা আছে, বোর্ড বই মন্ত্রণালয়ের বই বলা আছে মৌলিক স্বর বর্ণ 7টি, এর সময় সেখানে দেওয়া আছে 7টি, কাজে আপনাদের 7টি বলতে। আচ্ছা এখন আমি বলছি জিহ্বার উচ্চতার ভিত্তিতে, জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 প্রকার। কি কি? দেখেন আমরা একটা 4তলা বিল্ডিং বানিয়েছি, এখানে 4 তলা, তাই না? 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। উচ্চ, প্রথমটা হচ্ছে উচ্চ, তারপর এটার নাম কি? উচ্চ মধ্য, তারপর এটার নাম হলো নিম্ন মধ্য, তারপর এটা হচ্ছে নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং কি? নিম্ন। তাহলে জিহ্বার উচ্চতার ভিত্তিতে, উচ্চতা অর্থাৎ আমাদের জিহ্বাটা যখন আমরা এই বর্ণগুলো উচ্চারণ করি তখন কোনটার সময় উঁচা হয়ে থাকে, কোনটার সময় মাঝে থাকে, কোনটার সময় নিচে থাকে, ঠিক আছে? যেমন যখন বলবেন শিক্ষার্থী বন্ধুরা, এগুলো অনেক বিষয় আপনি সামনাসামনি আপনাদেরকে পেলে আমি খুবই মজা পেতাম, ভালো লাগতো। কিছু জিনিস একটু প্র্যাকটিক্যালি আপনাদের সাথে করতে পারলে বা করাতে পারলে ক্লাসটা আরো দারুণ উপভোগ্য এবং আরো বেশি কার্যকর হতো। আমি চেষ্টা করছি যদিও অনলাইনে, কিন্তু আবার বলছি যে কিছু বিষয় যদি আপনারা থাকতেন সামনে, তাহলে আমি আপনাদের কাছ থেকে এগুলো একটু ফিডব্যাক নিতে পারতাম, তাহলে ভালো হতো। তারপরে একটু আমার সাথে যদি একাত্ম হয়ে ক্লাসটি করার চেষ্টা করেন, আমার মনে হয় যে ভালো ফল পাবেন আর কি। আমরা যখন বলছি
যখন বলছেন দেখেন জিহ্বাটা একদম নিচের দিকে চেপে আছে, নিচে। জিহ্বাকে আপনি একটু উঁচা করেন তো। যখন বলবেন জিহ্বাটাকে কিন্তু চেপে নিচে রাখতে হবে, নিম্ন। কিন্তু ই যখন বলছেন ই জিহ্বাটা তো নিচে না, মোটামুটি একটু উপরে আছে। ই জিহ্বা কিন্তু ই বলেন ই আর বললে দেখেন জিহ্বাকে আপনি কি করছেন, চেপে একটু নিচের দিকে রাখছেন। তো যাই হোক, হচ্ছে নিম্ন স্বর, উ হচ্ছে উচ্চ স্বর। উ উচ্চ, উপরে যেটা হচ্ছে উচ্চ, তার উচ্চ মধ্য ও, নিম্ন মধ্য এবং নিম্ন কি আ। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। সিম্পল। উপরে দুটো উচ্চ, তাহলে উচ্চ স্বর কয়টি? দুইটি। উচ্চ স্বর দুইটি, উচ্চ মধ্য উচ্চের কাছে উচ্চ মধ্য, নিম্নের কাছে সে নিম্ন মধ্য। উচ্চ, ও উচ্চ মধ্য, নিম্ন মধ্য, আর কি নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। এখন যদি আপনাকে বলে এমন করে যে E is equal to what? E is equal to what? Sir, E is equal to what here? E is equal to কি? তাহলে কয় ধর অপশন হয়তো দিয়েছে? উচ্চ, ক্ষয় দিয়েছে কি সম্মুখ। মানে E is equal to কয় উচ্চ, ক্ষয় সম্মুখ। আসলে গয়ে থাকবে কি উচ্চ সম্মুখ। দেখেন ভালো করে দেখেন, নাইলে বুঝলে কিন্তু বুঝ পাতার, না বুঝলে যেন কি হ্যাঁ, তাই না? জি ঠিক আছে তো নাকি? ই তাহলে ই উচ্চ, আবার কি সম্মুখ। উচ্চ এবং ই উচ্চ এবং ই সম্মুখ, তাহলে এর নাম কি উচ্চ সম্মুখ। উচ্চ। আচ্ছা ই এর জায়গায় যদি উ দেয় তাহলে কি হবে বলেন তো? উচ্চ পশ্চাৎ। উচ্চ কি পশ্চাৎ। দেখেন উ হচ্ছে উচ্চ কিন্তু কি পশ্চাৎ। তাহলে উচ্চ স্বর দুইটা, একটা উচ্চ সম্মুখ আর একটা উচ্চ পশ্চাৎ। কি শিক্ষার্থী বন্ধুরা দেখেন, কি উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য সম্মুখ। ও কি উচ্চ মধ্য পশ্চাৎ। নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য, আর কি নিম্ন মধ্য পশ্চাৎ। নিম্ন কেন্দ্রীয়, নিম্ন কেন্দ্রীয়, নিম্ন কেন্দ্রীয়। নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বর, নিচের কোনটি উচ্চ পশ্চাৎ স্বর, উচ্চ মধ্য স্বর। এখন এইগুলো যখন আসবে পরীক্ষায় মাথা ঘুরবে, ঘুরবে না মাথা? পড়বেন, মুখস্থ করবেন। অনেক আছে স্যার বিশাল পুরো আসতে মুখস্থ করে নাম 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 উচ্চ উচ্চ সম্মুখ, উচ্চ সম্মুখ, নাম নাম উচ্চ উচ্চ পশ্চাৎ, নাম নাম উচ্চ মধ্য, উচ্চ মধ্য পশ্চাৎ, নাম। 1 বছর যদি পড়েন, 1000 বছর যদি পড়েন, পরীক্ষার হলে যেই যাবেন, পরীক্ষার হলে গেলে কি হবে? ব্রেনের মধ্যে সব বাড়তে একটা চাপ পড়বে, যেই চাপ পড়বে সবকিছু ভুলাই যাবে। এইভাবে পড়া যাবে। মনে কি করবেন? এই যে এত কথা বললাম সব ভুলে যাইতে হবে, সব কথা ব্রেনে নেওয়া যাবে না। আচ্ছা এখন প্রশ্ন যদি আসে এরকম, আপনি কিছু করবেন না, আপনি এগুলো মনে রাখবেন না, কিন্তু পরীক্ষার উত্তর দিবেন। যে তথ্যগুলো বলে পরীক্ষা উত্তর নাও দিতে পারে, নাও চাইতে পারে। ব্যাকরণ অনেক পড়াবো, সব কি পরীক্ষা প্রশ্ন থাকবে? পরীক্ষা থাকবে 12টা প্রশ্ন, 10টা প্রশ্ন ব্যাকরণ থেকে। আমি তো পড়াবো 25টা টপিক, 30টা টপিক, প্রশ্ন 10টা 15টা থাকবে, সাহিত্য থাকবে 10, 12টা, 15টা। তাহলে কি করবেন? তাহলে আপনি এত কিছু না, আপনি সির্ফ 7টি বর্ণ মনে রাখবেন। কেমন মনে রাখবেন? 7টি বর্ণ। আচ্ছা আপনারা আবার নোটের দিকে তাকান না, খাতার দিকে তাকিয়েন না, দেখি চুরি করিয়েন না, ঠিক আছে? আমার দিকে তাকান, আমার দিকে। জি বলেন, সম্মুখ স্বর কয়টা? সম্মুখ স্বর 3টা, মনে আছে? কি কি বলেন তো? না খাতায় দেখেন না,
খাতার দিকে তাকায় না, বলেন সম্মুখ স্বর তিনটা কি কি? 7টা বর্ণ ই এ এক। সম্মুখ স্বর তিনটা কি কি? ই এ এক। শিক্ষার্থী বন্ধুরা আমি নিচে লিখে যাচ্ছি সম্মুখ স্বর ই এ এক। আচ্ছা অভ্যাস হয়ে গেছে আমার। আচ্ছা আমি আপনারা যদি এটাকে সলভ করছেন ই এ এক সম্মুখ স্বর। পশ্চাৎ স্বর কয়টা? তিনটা। কি কি বলেন না? দেখেন না, বলেন পশ্চাৎ স্বর কি? হ্যাঁ উ ও অ। আর কেন্দ্রীয় স্বর আ। আপনি 7টা বন্ধু লিখে নেবেন। পরীক্ষায় যদি আসে এরকম প্রশ্ন, নাও আসতে পারে, না আসতে পারে, যদি আসে অঙ্ক করতে গেলে আপনি একটু গুণ করা লাগবে, তাহলে কি প্রশ্নের কোনায় করবেন? করেন না, বা রাফ করেন। গুণ করা লাগবে, একটা ভাগ করতে হবে, তখন কি করেন? করে নেন, কোথাও একটু করে কাটে দেন। প্রশ্নের কোনায় আপনি একটু লিখে নেন। 7টা বলে ছোট ছোট করে পেন্সিল দিয়ে লিখে নেন ই এ ও আর। যদি লিখে নিতে পারেন তাহলে এই জাতীয় প্রশ্ন লিখবেন। যদি আসে তাহলে লিখবেন, না আসলে লিখবেন না। এলে আপনি এটা লিখে তারপর উত্তর দিবেন। মেমোরি থেকে না, মেমোরি থেকে নেবেন বিভ্রান্ত করবে মেমোরি আপনাকে। মেমোরি থেকে নেবেন, দেখে উত্তর দিবেন, দেখে। সম্মুখ স্বর কি? তিনটে যে ই এ পশ্চাৎ কি? উ অ। কেন্দ্রীয় উচ্চ স্বর কোনটা? উচ্চ, উচ্চ উপরে, উপরে যে উচ্চ, নিচে যে নিম্ন, মাঝে মধ্য। কিন্তু মধ্য তো দুই রকম, একটা উচ্চের কাছে উচ্চ মধ্য, নিম্নের কাছে কি? নিম্ন। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। এখন আপনাকে যদি বলে ই কি? ই তাহলে উচ্চ সম্মুখ। কি হচ্ছে? উচ্চ সম্মুখ। আর ও উচ্চ পশ্চাৎ। ক্লিয়ার? উচ্চ সম্মুখ, উচ্চ। এটা উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য কিন্তু সম্মুখ। এটা উচ্চ মধ্য পশ্চাৎ। নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য সম্মুখ। আর অ কি? নিম্ন মধ্য পশ্চাৎ। আর আ নিম্ন, নিম্ন। এবার আপনাদের একটু টেস্ট করি, বলেন তো দেখি, আমার সাথে সাথে বলেন উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ মধ্য পশ্চাৎ। এই যে উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ মধ্য পশ্চাৎ ও। নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? তাহলে যে নিম্ন মধ্য, এই যে সম্মুখ, নিম্ন মধ্য। উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ পশ্চাৎ, এই যে উচ্চ পশ্চাৎ। ক্লিয়ার? তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। একসাথে যখন বলবো উচ্চ সম্মুখ, উচ্চ পশ্চাৎ, উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য পশ্চাৎ, নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য পশ্চাৎ। আর এটা নিম্ন কেন্দ্রীয়, নিম্ন কেন্দ্রীয়। শেষ করব আর 2-3 মিনিট। হ্যাঁ, আরেকটা কথা লিখবেন, লেখেন চোয়ালের। আমরা শেষ করবো, আমাদের সময় প্রায় পেয়ে যাচ্ছে। চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কে? 4 প্রকার। আর প্রধানত 2 প্রকার লেখেন, প্রধানত 2 প্রকার লেখেন। চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়াল, চোয়াল, চোয়াল বোঝেন? এজ এ ম্যান্ডিবল, না? চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত 2 প্রকার। লিখে নেন দ্রুত। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত 2 প্রকার। চোয়াল, হ্যাঁ, কি কি? একটির নাম লেখেন সংবৃত। কি লিখবেন? সংবৃত, সংবৃত। আরেকটির নাম লিখবেন হচ্ছে বিবৃত। সংবৃত আর বিবৃত, সংবৃত, বিবৃত। এখন দেখেন, প্লিজ শোনেন, ভালো করে শোনেন। ধ্বনি তত্ত্ব পড়াচ্ছি, ধ্বনি বিজ্ঞান। ধ্বনি কি? বিজ্ঞান। ভালো করে বুঝেন। আচ্ছা বলেন তো আ, বলেন তো আ। সবাই দেখেন, এই যে বললাম যে আমার কিন্তু সামনে থাকলে আমার যে সুবিধাটা হচ্ছে সেটা আমার হচ্ছে না। আপনারা আমাকে সহযোগিতা করবেন, দূরে থাকলে ফাঁকে মারবেন না। সবাই জোরে বলেন আ। আ বলেন আ। আরো জোরে বলেন আ।
জোরে আ। আচ্ছা দেখেন, বলেন তো এবার ই, ই বলেন তো ই, ই, আরো জোরে ই, আরো জোরে ই। আচ্ছা ই যত জোরে বলছি ই। আচ্ছা বলেন ই আ, বলেন আ ই। আচ্ছা চোয়ালের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? বুঝতে হবে, বুঝেন। যখন আমরা ই বলছি ই, যত জোরে বলি ই, ই মুখটা এরকম ই, কিন্তু যখন বলছি আ মুখটা হয়ে যাচ্ছে হা, আ। আচ্ছা আপনি মুখটা হা না কোথায় না কোথায় যত ইচ্ছা খুশি আমরা হা করে বলছি আ, আ। এবার মুখটা চাপা রেখে আ বলেন তো, চাপা রেখে, ফাঁক বেশি করবেন না, কম ফাঁক করে চাপা রেখে আ বলেন। আ বলতে গেলে অবশ্যই আপনাকে মুখটা কি করতে হবে? খুলে দিতে হচ্ছে আ, তাই মুখটা বড় করে খুলে দিতে হচ্ছে আ। আচ্ছা ই, ইটাকে মুখ যেমন আমরা বললাম আ, আ, এইভাবে মুখ খুলে ই বলেন তো, মুখ খুলে না, মুখ চেপে না, মুখ খুলে যেমন আমরা আ, আ বললাম, এইভাবে মুখ খুলেই বলেন। কেন? কিছু স্বর বলতে গেলে সোয়ালের দরজা বড় ফাঁকা করে দিতে হবে, টাক বের হবে, বড় গেট খুলে দিতে হবে, সাইকেল বের হবে, তাই না? তাহলে পকেট গেটটা খুলে দিলাম। কিছু স্বর বলতে গেলে চোয়াল ফাঁকা হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, সেটা হলো বিবৃত স্বর। আর যে স্বর উচ্চারণে চোয়াল কি সংকুচিত চাপা, যে স্বর উচ্চারণে চোয়াল চাপা বা সংকুচিত থাকে তার নাম সংবৃত স্বর। আর যে স্বর উচ্চারণে চোয়াল কি ফাঁকা বা বিস্তৃত হয় তার নাম বিবৃত। বিবৃত মানে বিস্তৃত, বিবৃত মানে কি বিস্তৃত ফাঁকা, আর সংবৃত মানে কি সংকুচিত চাপা। ক্লিয়ার? যে স্বর উচ্চারণে চোয়াল চাপা বা সংকুচিত থাকে তার নাম সংবৃত। সংবৃত মানে কি সংকুচিত, আর বিবৃত মানে কি বিস্তৃত। এখন পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি সংবৃত স্বর, কোনটি বিবৃত স্বর। পড়ার দর মনে মনে সংবৃত কোনটি সংবৃত আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করবেন, মুখ আপনাকে বলে দিবে যে কোনটি সংবৃত কোনটি। বুঝেন না? মুখস্থ করেন অযথাই, মুখস্থ করে 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 পরীক্ষা ভুলে যাবেন কিংবা এলোমেলো হয়ে যাবে। কোনটি এখন দেখেন, তাই না? তাহলে ই, ই, উ যদি বলেন উ, উ, তাহলে মুখ কি বেশি বড় ফাঁক হচ্ছে না চাপা থাকছে? দেখেন তো উ, উ ফাঁক হচ্ছে না চাপা থাকছে। ই, উ চাপা, আ খোলা। আচ্ছা এ বলেন তো, এ জোরে বলেন এ, আরো জোরে বলেন এ, এ। এবার বলেন এ, এ। বলেন দে, জোরে বলেন দে, দে। এবার বলেন দেখা, দেখ। যখন বলছেন এ মুখটা স্বাভাবিক এ, 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 আর এক, এক। তাহলে এই বললে এই, এই বলেন এই। এবার বলেন কি এক, এক। মে, দেখেন মে, 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 এই যে মুখ স্বাভাবিক মে। তখন বলছেন মেলা, মে, তাহলে মুখটা হয়ে যাচ্ছে ভ্যা। তাহলে এ চাপা স্বাভাবিক, আর কিন্তু এক খুলে দিল, খুলে দিল। সংবৃত একইভাবে ও আর অ বলেন তো, ও, ও, এবার বলেন ও, এবার বলেন অ। কোনটা চাপা কোনটা খোলা? ও, এটা চাপা স্বাভাবিক, অ। তাহলে এক, এবার আরেকটু এক খোলা, অ খোলা, আও খোলা। তার মানে আও বিবৃত, এ অবিবৃত। কিন্তু এই দুই বিবৃতের মধ্যে একটু পার্থক্য আছে, আপনারা বলেন আমাকে। আ, আ এটা বললাম খোলা, আবার এ, অ এটাও খোলা, কিন্তু দুই খোলার মধ্যে পার্থক্য কি? একটা বেশি খোলা, একটা কম খোলা। কোনটা বেশি খোলা? আ বেশি খোলা, আ, আ পুরা খোলা। কিন্তু আমি যখন এই আ যেমন করে বললাম, অ অমন করে বল খুলবো, কিন্তু একবারে পুরা না, অ, অ। তাহলে বেশি খোলা বিবৃত, একটু কম খোলা অর্ধ বিবৃত। খোলা কিন্তু বেশি নাকি কম? বেশি খোলা বিবৃত, একটু কম খোলা, তাহলে কি অর্ধ বিবৃত।
উপরের দুটোই চাপা, ইউ এটাও চাপা, এও এটাও চাপা, বললাম যে চাপা, ইউ চাপা, এও এটাও চাপা, স্বাভাবিক। কিন্তু দুটো থেকে বেশি চাপা, একটা কম চাপা, আপনারা বের করে নেন, আমি বলবো না। সবাই যদি বলে দেবো তাহলে আপনারা কি বুঝলেন বলেন? ইউ এটাও চাপা, এও চাপা, কিন্তু দুটোর মাঝে একটু পার্থক্য আছে, একটু কম বেশি আছে, বেশি চাপা আর কম চাপা। ইউ বেশি চাপা, একদম চাপা, সংগীত। এও চাপা, কিন্তু একটুখানি ইউর চেয়ে একটু ফাঁকা আছে। তাহলে এটা সংগীত, বেশি চাপা আর একটু কম চাপা, এটা অর্ধ সংগীত। অর্ধ সংগীত। এখন চুয়াদের অবস্থানের ভিত্তিতে স্বর কয় প্রকার? তাহলে বলবেন 4 প্রকার। একটু আগে যে বললাম 2 প্রকার প্রধানত, খেয়াল করবেন, প্রশ্ন খেয়াল করবেন, উত্তর না ভুল হবে। চুয়াদের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত কয় প্রকার? 2 প্রকার। কি? সংবৃত আর বিবৃত। আর যদি বলে চুয়াদের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় প্রকার? তাহলে 4। কি কি? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত।